আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? দুঃখিত যে একটু দেরি হয়ে গেল। জি ম্যাম, আমি আমি গ্রুপে বলে দিব যে ক্লাস শুরু। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছ এখন? জি হ্যালো। ম্যাম। আচ্ছা, আচ্ছা শোনো, আজকে একটু শুরু করতে দেরি হয়ে গেল। আসলে পাসকোড আইডিটা চেঞ্জ হয়ে গেছিল হঠাৎ। তোমরা ভালো আছো সবাই? বাবা সবাই ভালো আছো? আসসালামু জি আলাইকুম ম্যাম, ম্যাম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মিস আপনি কেমন আছেন? ভালো আছি বাবা। একটুখানি দেরি হওয়ার জন্য আমি খুবই দুঃখিত। অন্য একটা আইডি চলে আসছিল, বুঝছো? ওই জন্য। আচ্ছা, যা হোক, এখন শুরু করি আমরা। দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়টা রিভিশন করব। শুনতে পাচ্ছ? মৌ, হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? কথা বলো। জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনো, দ্বিতীয় পত্র শুরু করব এখন। দ্বিতীয় পত্র বইটা কি তোমাদের সাথে আছে? কাছে আছে? জি ম্যাম, আছে। আচ্ছা জি ম্যাম। আচ্ছা। দ্বিতীয় পত্রের কোন কোন অধ্যায় আছে তোমাদের আগেও বলেছি, বলো তো মনে আছে কিনা? দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা, চতুর্থ অধ্যায় কৃষি, আর পঞ্চম অধ্যায় হলো খনিজ। তিনটা আছে, তাই না? জি বলো। ম্যাম। জনসংখ্যা, কৃষি আর খনিজ, তিনটা খনিজ। অধ্যায়। তিনটা অধ্যায়, কৃষি, জনসংখ্যা, খনিজ। অনেক কমায় দিয়েছে। যদিও শোনো, যদিও যারা ভালো জায়গায় ভর্তি হতে চাও, অ্যাডমিশন অবশ্যই আমরা সবাই চাই, তাদের জন্য অন্য অধ্যায়গুলো একটু পড়ে রাখিও, কারণ অ্যাডমিশনে কিন্তু বই থেকে প্রশ্ন আসে, সম্পূর্ণ বই থেকে। বুঝতে পারছো জি ম্যাম। কথা? একেবারে ওই বাকি অধ্যায়গুলো ছেড়ে দিও না, কারণ অ্যাডমিশন যখন হবে তখন কিন্তু গোটা বই থেকে হবে, তখন আর এই 3 অধ্যায় ধরবে না। এই জন্য অন্য অধ্যায়গুলোও অন্তত অবজেক্টিভ টাইপ লাইন বাই লাইন একটু পড়ে রেখে ভুলে যেও না, একটু রিভিশন রাখিও। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় কৃষি, আর খনিজ। আর এখান থেকে প্র্যাকটিক্যাল আছে 4টা, বুঝছো? বয়লিঙ্গ পিরামিড, জনসংখ্যার বন্টন, স্তম্ভ লেখচিত্র আর মেরুদেশীয় অভিক্ষেপ। এখানকার মধ্যে কয়টা আমরা করেছি বলো তো একটু? যারা রেগুলার ছিলেন, যারা আছো সবাই রেগুলার ছিল, একটু বলো তো কয়টা করেছি আমরা প্র্যাকটিক্যাল খাতায়? আমি আবার বলি, বয়লিঙ্গ পিরামিড। আচ্ছা, আমি দেখাই, বোর্ডে এঁকে দিই, দাঁড়াও লিখে দিই। এখান থেকে কি কি প্র্যাকটিক্যাল আছে আমি একটু বোর্ডে লিখে দিই। 1 নাম্বার, বয়লিঙ্গ পিরামিড। বয়লিঙ্গ পিরামিড। দ্বিতীয় পত্রের প্র্যাকটিক্যাল এগুলো। আর হলো জনসংখ্যার বন্টন, আর জনসংখ্যার বন্টন, স্তম্ভ লেখচিত্র, আর মেরুদেশীয় অভিক্ষেপ। তোমরা একটু লিখে নাও, লিখে নাও কি কি আছে। বলো, এটা এই 4টার মধ্যে কোনটা কোনটা হয়েছে আমাদের, বা তোমাদের খাতায় কোনটা কোনটা আছে একটু আমাকে বলো ম্যাম, তো। মেরুদেশীয় অভিক্ষেপ হয়েছে। মেরুদেশীয় অভিক্ষেপ হয়েছে গোলটা না? হ্যাঁ, এই যে গোলটা।
এই যে এরকম করে জি ম্যাম, আগে একটা কোণ আঁকতে হয়েছে। হ্যাঁ এরকম, তারপরে যে এটা এরকম করে না, এই জি ম্যাম। এটা হ্যাঁ, এটা হয়েছে শুধু একটা। আর বয় পিরামিড স্তম্ভ লেখটাও হয়েছিল। স্তম্ভ লেখচিত্র এটা মনে হয় ইয়েতে করেছি, এই যে অনলাইনে না হ্যাঁ হ্যাঁ। ক্লাসে। আর বয় পিরামিডও করেছি ইয়েতে অনলাইন ক্লাসে, বুঝছো? কারণ আমাদের তো অনেক দিন বন্ধ, সেই কবে থেকে। জি ম্যাম। এই দুইটা করেছি অনলাইন ক্লাসে, এটা করেছি তোমাদের কলেজ চালু ছিল তখন। আর জনসংখ্যার বন্টন হলো ওই যে বাংলাদেশের ভিতরে বিন্দু বসাতে হবে, এই যে এরকম একটু দেখায়। এই যে মনে করো রাজশাহীতে জনসংখ্যা ধরো 10 লক্ষ, তো এখানে 10টা বিন্দু বসাতে হবে। ঢাকায় জনসংখ্যা ধরো 1 বিন্দু সমান 1 লক্ষ জনসংখ্যা, এইভাবে এভাবে বিন্দু বসাতে হবে, অঙ্ক আছে হিসাব আছে এভাবে। এটা হলো তোমার জনসংখ্যার বন্টনটা, এটা বাকি আছে সম্পূর্ণটাই না, জি ম্যাম। এটা করা হয়নি। তাহলে এই 4টাই মোট। তোমরা কি বয় পিরামিড আর স্তম্ভ লেখচিত্র অনলাইন ক্লাস দেখে করতে পারছো? কেউ কেউ করেছো? কেউ কি করেছো আমাকে একটু বলো তো, যারা উপস্থিত আছো, কেউ করেছো? ম্যাম স্তম্ভ লেখটা হয়েছে, হুম, কিন্তু ওই যে লিঙ্গ পিরামিডটা যদি আপনি আরেকবার জুম ক্লাসে সংক্ষেপে দেখা দিতেন ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, দেখিয়ে দেবো। এরকম বোর্ডে দেখালে বুঝবা তো? জি ম্যাম। বোর্ডটা দেখতে পাচ্ছ এখন পরিষ্কার? জি ম্যাম, দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরকম করে তাহলে বয়লিঙ্গটা কোনটা দেখাতে বললাম, বয়লিঙ্গ পিরামিড, ঠিক আছে ওকে। তাহলে আগামী ক্লাসে খাতা পেন্সিল নিয়ে বসিও। হুম, আগামী ক্লাস বলতে কি বার? সোমবার। সোমবার, হুম, তাই না? সোমবার করে, জি ম্যাম। সোমবারে তাহলে ঠিক আছে করে দেবো। আজকে তাহলে জনসংখ্যাটা পড়ি, হ্যাঁ? তাহলে তোমরা ভালো করে মনে রাখো, দ্বিতীয় পত্রের এই এই 4টা হলো লাগবে তোমাদের, দ্বিতীয় পত্রের প্র্যাকটিক্যাল। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করি। আবার তোমাদের ক্লাসে ফিরতে মন চায় না বলো সবারই, যে ক্লাসে পড়তাম। জি ম্যাম, আর অনলাইনে ভালো লাগে না। হুম, আমরা যখন ক্লাসে তখন কিন্তু এর গুরুত্বটা এতটা বুঝি নাই সবাই, না ছাত্রীরা বিশেষ করে। জি ম্যাম। এই যে এখন মনে হয় আবার ক্লাস করলে কত মনোযোগ দিয়ে শুনতাম পড়াগুলো, এরকম মনে হয় না? নাকি মনে হয় না? মনে হয়। জি ম্যাম, এরকমই লাগে। হুম, আচ্ছা। তো জনসংখ্যা কাকে বলে দেখো, একটা ভৌগোলিক অর্থে জনসংখ্যা হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এবং একই কর্মপরিমণ্ডলে, মানে একই ধরনের কাজকর্ম কার্যিকভাবে সম্পর্কযুক্ত কোনো জনগোষ্ঠীতে বোঝায়। এক কথা একটি দেশের মোট যে জনসংখ্যার মোট যে জনসংখ্যার পরিমাণই হলো জনসংখ্যা। আদমশুমারির মাধ্যমে এই জনসংখ্যা গণনা করা হয়। এটা 2021 সাল না, এবছর আদমশুমারি হবে, বুঝছো? 11 সাল 10 বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হয়, সেই হিসাবে 2021 সালে আদমশুমারি হওয়ার কথা। আদম মানে মানুষ, শুমারি মানে গণনা করা, প্রত্যেকটা লোককে যখন গণনা করে এটাকে আদমশুমারি বলা হয়। সরকারিভাবে করা হয় এবং প্রতি 10 বছর পর পর। যে কোনো নির্দিষ্ট জনসংখ্যার বিভিন্ন দিকের যে পরিমাপ, সে পরিমাপের মাধ্যম উপস্থাপন করাকে বলে জনমিতি। এখন জনমিতির আমরা কয়টা পাঠ পড়েছিলাম? কয়টা? 14টা। দেখো এখানে আবার আছে সংজ্ঞাটা, যে কোনো নির্দিষ্ট জনসংখ্যার বিভিন্ন দিক বা উপাদান পরিমাপের মাধ্যমে উপস্থাপন করাকে বলে জনমিতি। জনমিতির কয়টা পয়েন্ট পড়েছিলাম বলো তো, কার মনে আছে? বলো। জন্মহার, মৃত্যুহার,
জনসংখ্যার ঘনত্ব, মাথাপিছু আয়, মাথাপিছু ভূমি, জনসংখ্যার বয়স কাঠামো। মোট 6টা। না, আরো বেশি, 14টা মনে হয়। নারী পুরুষ অনুপাত, নির্ভরশীল জি ম্যাম, অনুপাত, 14টাই। নরগোষ্ঠী, সামাজিক সাংস্কৃতিক কাঠামো, আবাসন, জনসংখ্যার বন্টন অভিগমন, জনসংখ্যার প্রবৃদ্ধি। 14টা। এই 14টা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আগামী ক্লাসে এই 14টার মধ্যে ধরো মনে করো 14 জন উপস্থিত আছো, তো এই 14টা পয়েন্ট বলবা, এক একজন এক একটা বলবা। কেমন, বলতে পারবো না মুখে মুখে? পারবা? জি ম্যাম। মুখে জি মুখে ম্যাম, ধরবো আর পারবো। মুখে মুখে ধরবো। আর ওই যে কোনটা জানি বললাম, বয়লিঙ্গ পিরামিড, এটা একটু বোর্ডে এঁকে দেখাবো। হ্যাঁ, বোর্ডেরটা দেখে তোমরা অন্তত রাফ খাতায় এঁকে রাখবা। হ্যাঁ, অন্তত রাফ খাতায় যদি এঁকে রাখো তাহলে কাজ আগাবে। তাহলে কলেজ করলে আমরা দ্রুত সেটা মেন খাতায় উঠিয়ে নেবো। যদি ভুল ত্রুটি হয় আমি রাফ খাতায় ঠিক করে দেবো তোমাদের। প্রথমটা হলো জন্মহার প্রতি 1000 লোকের মধ্যে বছরে যতজন জীবন্ত শিশুর জন্ম হয়। জীবন্ত কথাটা লিখতে হবে কিন্তু। সূত্রটা কি? জন্মহার 1 বছরে জন্মগ্রহণকারী জীবন্ত শিশুর সংখ্যা বাই দেশের মোট জনসংখ্যা গুণ 1000। হাজারে নির্ণয় করা হয়। 2016 অনুযায়ী এই জন্মহার হলো 18.9। মৃত্যুহার একই, শুধু জন্মের জায়গায় মৃত্যু হবে। 1000 লোকের মধ্যে বিভিন্ন বয়সে যতজন লোক মারা যায়। মৃত্যুহারের সংখ্যা হলো 1 বছরের মোট মৃত্যুর সংখ্যা বাই দেশের মোট জনসংখ্যা গুণ 1000। আর জনসংখ্যার ঘনত্ব হলো একটি দেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তাকে বলে জনসংখ্যার ঘনত্ব। দেশের মোট জনসংখ্যা বাই মোট আয়তন। ধরো বাংলাদেশের মোট জনসংখ্যা হলো 16 কোটি আর মোট আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার। এর ভাগ করলেই প্রতি বর্গ কিলোমিটারে কতজন বাস করে সেটা চলে আসবে। আর মাথাপিছু আয়কে একটি দেশের যে মোট আয় আছে, মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ। মাথাপিছু ভূমি একই রকম, মোট জমির পরিমাণকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করতে হয়। জনসংখ্যার বয়স কাঠামো 3 ভাবে দেখানো যায়: বয়স দল, বয়স সূচক, বয়স পিরামিড। বয়স দল দেখো শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ। 3 রকম বয়স দলের মানুষ আছে। প্রাপ্তবয়স্ক আবার 2 রকম: তরুণ প্রাপ্তবয়স্ক, বয়স্ক প্রাপ্তবয়স্ক। শিশু কিশোর বলছে শান্ত 0 থেকে 14 বা 0 থেকে 19 বছরের জনসংখ্যা। বাংলাদেশের এই এই ধরনের লোক সংখ্যা উৎপাদনের সাথে জড়িত না। আর প্রাপ্তবয়স্ক হলো 19 থেকে 59। আর 60 থেকে 64 বছরের জনসংখ্যাকে প্রাপ্তবয়স্ক শ্রেণী বলা হয়। উন্নত বিশ্বে শিশু জন্মহার কম হওয়ায় প্রাপ্তবয়স্কের তুলনায় বেশি। এই দেখো এখানে বলছে প্রাপ্তবয়স্ক 2 রকম: তরুণ প্রাপ্তবয়স্ক হলো 19 থেকে 34, আর বয়স্ক প্রাপ্তবয়স্ক হলো 35 থেকে 64। 64 পরে আবার বৃদ্ধ, 65 থেকে 65 বা তার ঊর্ধ্বে, এরা হলো বৃদ্ধ জনসংখ্যা। আর বয়স সূচক, বয়স সূচক আবার দেখো বয়স সূচক, নির্ভরশীল সূচক। এক হলো শিশু কিশোর, প্রাপ্তবয়স্ক, শিশু কিশোর, বৃদ্ধ, এগুলো সূচক। মানে প্রাপ্তবয়স্কের তুলনায় শিশু কিশোর এর পরিমাণ কত, এরকম। আর বয়স পিরামিড যেটা আমরা এই যে প্র্যাকটিক্যালি আঁকবো আর কি, একটা চিত্রাঙ্কন পদ্ধতি যার মাধ্যমে বিভিন্ন বয়স স্তরের জনসংখ্যার পরিমাণ দেখা হয়। উলম্ব অক্ষে 0 থেকে বিভিন্ন বয়স দল এবং আনুভূমিক অক্ষে নারী পুরুষ অনুপাত দেখানো হয়। আর নারী পুরুষ অনুপাত হলো প্রতি 100 বা 1000 মহিলায় পুরুষের সংখ্যা কত। তোমাদের মনে আছে? বলো তো দেখি। নুসরাত জাহান বলো যে বাংলাদেশে পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি? এবার ক্লাসে জিজ্ঞেস করেছিলাম। মহিলা। কে বললা? কে বলেছো? ম্যাম আমি ইপ্তি। আর কেউ? আর অন্যরা বলো। আয়শা মিম বলো, পুরুষ বেশি না নারী বেশি বাংলাদেশে? বলো দেখি।
ইশরাত জাহান বলো মৌ। পুরুষের সংখ্যা জি বেশি? ম্যাম। কোন কোন পুরুষ বেশি না মহিলা বেশি বাংলাদেশে বলো? মিস পুরুষ। ওই যে কিভাবে বললা, যুক্তি দেখাও। একবার ক্লাসে মিস কিন্তু এখানে হ্যাঁ বলো। মিস এখানে লেখা আছে যে নারী পুরুষের অনুপাত 100 অনুপাত 103। হ্যাঁ পুরুষেরটা 103 নারী 100। দেওয়া আছে এই কারণে। জি হ্যাঁ ম্যাম। আচ্ছা, এটা একবার ক্লাসে অনেক আলোচনা করেছিলাম, আবার করি, শোনো আমার কথা। পড়া থাকুক, আসো আমরা এটা বাস্তবতায় দেখি। শোনো, এমনি দেখতে মনে হয় তো তোমরা কাউকে জিজ্ঞেস করে দেখিও যে বাংলাদেশে পুরুষ বেশি বা মহিলা বেশি, কোনটা বেশি, বলবে মহিলা। কেন বলবে জানো? কারণ দেখছে যে মহিলাদের এরকম অতটা সামাজিক মর্যাদা নেই, অবহেলার শিকার, নির্যাতনের শিকার, এই জন্য মনে হবে এরকম। কিন্তু কিন্তু উন্নত দেশে মহিলা বেশি, অনুন্নত দেশে পুরুষ বেশি। কারণ কি শোনো, কারণ বাংলাদেশে কিন্তু পুরুষ বেশি, দেখো 100 জন মহিলা 103 জন পুরুষ। কারণ কি, যত এইটা দেখে এগুলো আসলে বের করার উপায় কি, কেন বের করা হয়, এই এই অনুপাত দেখে তুমি বলে দিতে পারবা এটা উন্নত দেশ না অনুন্নত দেশ। এই যে 100 অনুপাত 103, যদি দেখো যে মহিলা পুরুষ পুরুষ বেশি, তাহলে বুঝবো এটা অনুন্নত দেশ। আর যদি বোঝো মহিলা মহিলা বেশি, তাহলে বুঝবো উন্নত দেশ। কারণটা শোনো, কারণ প্রাকৃতিকভাবে পুরুষ শিশু মহিলা মেয়ে শিশু প্রায় একই রকম, ছেলে শিশু মেয়ে শিশু প্রায় প্রায় সমান হারে জন্মগ্রহণ করে। হ্যাঁ, কিন্তু অনুন্নত দেশে কি হয়, ছেলে সন্তানের প্রত্যাশা বেশি। হ্যাঁ, যেহেতু পুরুষ শাসিত সমাজ, ছেলে সন্তানের প্রত্যাশা বেশি, ছেলে সন্তানের যত্ন করে বেশি। মনে করো অসুস্থ হলে ছেলে সন্তান ভালো ডাক্তারের কাছে নিয়ে যায়, মেয়ে সন্তান হলে গুরুত্ব দেয় না। এই এক ছোটবেলা। আরেকটা হলো একটু বড় হলে মেয়ে শিশুরা ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, এগুলোর শিকার হয়, যৌতুকের শিকার হয়। তারপরে সন্তান জন্ম দেওয়ার সময় প্রসূতি মৃত্যু হয়। এসব কারণে মহিলার সংখ্যা কমে যায়। কিন্তু উন্নত দেশে সমান সুযোগ সুবিধা পায়, সমান সুযোগ সুবিধা পেলে আবার মেয়েরা ভালো করে, মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ছেলে শিশুদের তুলনায়। তখন যত্ন পেলে মেয়ে শিশুরা টিকে যায় বেশি। বলো তো কথাটা বুঝেছো কিনা, তোমাদের মুখে শুনবো। হ্যাঁ আয়শা মেম বলো। আয়শা, হ্যাঁ কথা বলো তোমরা। আয়শা, তোমার শোনা যাচ্ছে না, তুমি কি মিউট হয়েছো নাকি? না কথা ম্যাম, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে, বলো এবার। বাংলাদেশে বললাম আপনি কথাগুলা ঠিক বলছেন, কথাগুলা সত্যি। হ্যাঁ কথাগুলো সত্যি। হ্যাঁ, আরেকবার বলি শোনো তোমরা। ওই যে কাকে জিজ্ঞেস করলাম যে চট করে বললো যে মেয়ে বেশি, যেই বলুক এটাই বলবে। আমি যতবার ক্লাসে জিজ্ঞেস করেছি পড়ানোর আগে, বুঝছো, যে বলেন তো, বলো তো মহিলা বেশি পুরুষ নাকি পুরুষ বেশি, সবাই এক বাক্যে বলবে মহিলা বেশি। বুঝছো? তাহলে কি কি কারণ বললাম, একজন আমাকে বলো, বলো কি কি কারণে বাংলাদেশে পুরুষ বেশি, বলো। কে বলবে? নুসরাত জাহান বলো। নুসরাত জাহান, বৈশাখী নাকি? হ্যাঁ বলো তো, জোরে বলো, কথা শোনা যায় না কেন? আচ্ছা, যার মাইকে শব্দ হয় মানে শোনা যায় সে বলো তো একটু। আয়শা মেম বলো তো কি কারণে। ম্যাম আমি বলবো। বলো, আবার শুনি, সবাই শোনো না বলে যাবে আবার, বলো। ম্যাম, বাংলাদেশ হচ্ছে অনুন্নত দেশ, পুরুষ শাসিত সমাজ। হুম এই জন্য অনেকের মানে ছেলের প্রত্যাশাই বেশি থাকে, এই জন্য হুম মেয়ে শিশু হলে তার প্রতি বেশি যত্নবান থাকে না। কোনো রোগ হলে এরকম হসপিটালে নিয়ে যাওয়ার বেশি কোনো ইয়া থাকে না। এই হুম কারণে মেয়েরা মারা যায় বেশি। হুম তাছাড়া একটু বড় হলে তাদের ইভটিজিং, যৌতুক এইসবের শিকার হতে হয়। বাল্য এই কারণে বিবাহ। মানে অবহেলার শিকার হয়। হুম হ্যাঁ। হুম তারপর হচ্ছে মাতৃমৃত্যু একটা কারণ, এর কারণে মেয়েদের সংখ্যা কমে যায়। হুম। আবার অপুষ্টিও থাকে। তোমরা মিনা রাজু কার্টুন দেখেছো? দেখেছো জি কিনা? ম্যাম। ওখানে দেখো নাই যে
এই যে রাজুকে খাবার বেশি দেয় মিনাকে কম দেয় বলে এমনই তো হয়ে থাকে। হ্যাঁ, বলে না, এরকম অপুষ্টির হ্যাঁ। শিকারও থাকে মেয়েরা। বুঝছো, এইসব কারণে অনুন্নত দেশে মেয়েদের সংখ্যা কমে যায়। আর উন্নত দেশে মেয়েদের সংখ্যা বাড়ে কেন? ছেলেদের তুলনায় মেয়েদের আবার প্রাকৃতিক ভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি মেয়েদের, মেয়ে শিশুদের। কারণ কারণ হলো মেয়েদের যে সন্তান ধারণ করতে হয় এটা অনেক কঠিন একটা প্রক্রিয়া। বুঝছো? তাও জি ম্যাম। এই সন্তান জন্মদান করা এটাও একটা অনেক কঠিন একটা বিষয়। এর জন্য আল্লাহ তাআলা প্রকৃতি মেয়েদেরকে একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বা সহ্য ক্ষমতা বেশি দিয়ে পাঠিয়েছেন। তা এই ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা পেলে মেয়েরা টিকে যায় বেশি। আবার বৃদ্ধদের মধ্যে দেখো, আমরা দেখলাম বৃদ্ধদের মধ্যে আবার মহিলারা বেশি, মানে এরা বাঁচে বেশি দিন। কোথায় কোথায় যেন দেখলাম, দেখায় এই যে 65 বা চতুর্থ বছরের জনসংখ্যা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। অনুন্নত দেশের তুলনায় উন্নত দেশের এই শ্রেণীর লোক সংখ্যা বেশি। আর উন্নত দেশে বৃদ্ধ জনগোষ্ঠী বেশি। বাংলাদেশে আবার অতটা ঠিক না, কারণ চিকিৎসা বিজ্ঞানের উন্নতি ও ও খাদ্যাভ্যাসের কারণে এদের মৃত্যুর হার কম। এরকম। তারপরে আছে বয়স পিরামিড, নারী পুরুষ অনুপাত, নির্ভরশীলতার অনুপাত। অর্থাৎ শিশু যারা যারা কর্মক্ষম না তারা বয়স্ক জনগোষ্ঠীর উপর নির্ভরশীল, যারা কর্মক্ষম। এরপরে আছে নরগোষ্ঠী। নরগোষ্ঠী জিনিসটা শোনো, ককেশীয় বা ককেশয়েড চেহারা, শুধু গায়ের রং, চেহারা, চুলের ধরন, নাকের গড়ন, এগুলো মিলে এইগুলো নরগোষ্ঠীকে বলে। যেমন ককেশীয় হলো ইউরোপীয়দের, ভারতেও কিছু কিছু দেখা যায় নাক খাড়া, লম্বা, উচ্চতায় বেশি, ফর্সা, এরকম এদের বলে ককেশীয় নরগোষ্ঠী। নর মানে কি মানুষ, গোষ্ঠী হলো দল, যারা গায়ের রং, তারপরে ধরো নাকের গড়ন, এগুলো সবকিছুর উপর ভিত্তি করে। মঙ্গোলীয় বা মঙ্গোলয়েড, মঙ্গোলীয় হলো চায়নারা, চীন জাপানের লোকগুলো একরকম না, অনেকটা দেখতে একরকম লাগে না? বলতো, চায়নাদের দেখতে লাগে? জি ম্যাম। হ্যাঁ, নিগ্রো যারা আছে আফ্রিকান, কালো, খাটো, চুল কোঁকড়ানো এরকম। আর অস্ট্রেলীয় বা অস্ট্রালয়েড, এরা অনেক লম্বা হয়, সাদা চামড়ার। এই এই বিভিন্ন এগুলোকে বলে নরগোষ্ঠী। তারপর আছে সামাজিক সাংস্কৃতিক কাঠামো, অর্থাৎ আচার আচরণ, ভাষা, শিক্ষা, রীতিনীতি, ধর্ম, বৈবাহিক অবস্থা, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে এই জনসংখ্যার কাঠামোতে যে পরিমাপ করা হয় সেগুলো হলো সামাজিক সাংস্কৃতিক কাঠামো। আবাসন ভিত্তিক জনসংখ্যা, আবাসন হলো কত ভাগ শহরে বাস করে এবং কত ভাগ গ্রামে বাস করে। যেমন বাংলাদেশে প্রায় 30% লোক শহরে বাস করে, 28.9 সঠিক হিসাবটা। তোমাদের বইয়ে কি এটা এরকম নাকি পরিবর্তন আছে? এরপর আছে জনসংখ্যার বন্টন। কোথাও নিবিড় মানে কি ঘন, বিরল মানে কম, ফাঁকা ফাঁকা, প্রায় কম জনবহুল। জনসংখ্যা। হ্যাঁ, বিরল মানে নাই, কম, দেখা যায় না এরকম। নিবিড় মানে খুব ঘন, এরকম জনসংখ্যার বন্টন অনুসারে। আরেকটা হলো অভিগমন। অভিগমন হলো সাধারণত বাসস্থানের পরিবর্তনটা হলো অভিগমন। আর জনসংখ্যার প্রবৃদ্ধি হলো কোন দেশ বা অঞ্চলের জনসংখ্যা কিভাবে বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে কিভাবে বৃদ্ধি পাবে। যেমন বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার হলো 1.37%। তাহলে এই যে 14টা উপাদান, এটি তোমাদের পড়া থাকলো। হ্যাঁ, 14টা পড়া। জি ম্যাম। 14টা পড়া, এক একজন আমাকে এক একটা বলবা, প্রত্যেকে বলবা। তোমরা এরকম উপস্থিত থাকো, 14-15 জন। আজকে কয়জন আছে দেখি তো? আজকে আছে কম, ম্যাম আজকে 10 জন। 10 জন। হ্যাঁ, 10 জন। আর সবাই কোথায় গেল? তোমাদের বান্ধবীরা, ক্লাসমেটরা আছে নাকি নাই?
কি জানি। ম্যাম সব টিচারেরই এক কোয়েশ্চেন। হুম, অনেকের বিয়ে শাদী হয়ে গেছে শুনেছি। জি ম্যাম, এই কারণে স্টুডেন্টের সংখ্যা কম। কিন্তু ওই এর মতো নিতে হলো তাহলে, নারী পুরুষ অনুপাত। ছেড়ে দেওয়ার কি আছে, ধরো বিয়ে শাদী হলো, পড়াটা চালিয়ে গেলে তো ভালো না? নিজের নিজের একটা সম্পদ। এতে দেখো প্রাইমারিতে, তারপরে এসএসসিতে, এইচএসসিতে দেখবা মেয়েদের রেজাল্ট ভালো, মেয়েদের অংশগ্রহণ ভালো, তাই না? দেখেছো? জি ম্যাম। পেপার পত্রিকায় দেখবা যে মেয়েরা গিয়ে ছবি এতে, কিন্তু তারপরে আর ঝরে যায়। সে কিন্তু নিজের ইচ্ছার উপর নির্ভর করে, একটু ধরে রাখলেও কেউ বাধা দেবে না, বুঝছো? এটা মেয়েরা ওই সমাজ ব্যবস্থা এটাকে প্রভাবিত করে। ছোট থেকে মনে করে তারা দুর্বল, তাদের দ্বারা কিছু হবে না, এরকম মনে করার কিছু নাই। আমরাকেই পারতে হবে, আমাদেরই চেষ্টা করতে হবে। বিয়ে হলে একটা ছেলে, পুরুষ মানুষ কি তার অনেক কাজ ছেড়ে দেয়, পড়ালেখা চাকরি এগুলো ছেড়ে দেয়, নাকি আরো চেষ্টা করে? বলো। এরকম চেষ্টা করে। মেয়েরা কেন চেষ্টা করবে না তাহলে? নিজেই নিজেকে সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প বলে না? নিজেই নিজেকে সাহায্য করতে হয়, নিজেই নিজেকে এগিয়ে নিতে হয়, বুঝতে পারছো? জি ম্যাম। কেউ কিন্তু কাউকে এগিয়ে দেওয়ার চেয়ে সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। নিজকে নিজেই সাহায্য করতে হয়, এটাই সব থেকে। নিজে চেষ্টা করতে হয়, নিজের চেষ্টা যেটা বলে। 1 থেকে 10-এর মধ্যে কে কে আছো? 1 থেকে 10, 1 থেকে 10 একজনও নাই। 11 থেকে 20? ম্যাম 11। 11। ইতিহাস। 115। সিমি। জি। সিমি, এরপর আর 124 বৈশাখী। নুসরাত জাহান। ইয়েস মিস। তোমার এত আস্তে কথা শোনা যায় কেন? আর কে আছো? 127 আছো কি আজকে? না। 30-এর মধ্যে আর নাই তো কেউ? এরপর ম্যাম বলো। 130। 30 জেমি। এরপর কে আছো 40-এর ভিতরে? আতিকা আছো? আতিকা, তাসফিয়া? না, দেখছি না তো। ম্যাম ও তো ছিল, হুম। ওর নেট প্রবলেম ম্যাডাম অনেক। আতিকার, ও। আর কে আছে? 144 মৌ। জি ম্যাম 144। এরপর আছে ঐশী দাস আছো? হ্যাঁ আছে। জি মিস। আয়শা রহমান মিম। জি ম্যাম। আয়শা মনে হয় গত 2 ক্লাসে ছিল না, না? না ম্যাম, আমি অসুস্থ ছিলাম তো অনেক, এজন্য। ও, 155 আছো না ইফতি? মিস 148। 148 আছো সুজানা? জি মিস। হুম। মিস 127। 127। আচ্ছা, এটা শেষ করে নি। কাসমা আছো কি? 157? না। মোনালিসা আছো? মোনালিসা নাই। 127 কি নাম বলো? অরিন হোসেন। হ্যাঁ, অরিন হোসেন, ওকে। এবার তোমরা বলো, তোমাদের কিছু কথা থাকলে বলো। আমার 11 দিয়েছেন। 111 ইতি, হ্যাঁ দিয়েছি। মিস 115 দিয়েছেন। হুম, দিয়েছি। কে কে থাকো একটু জানা, এই যে দেখবা, এই যে নামের লিস্ট, এই দেখ, যারা থাকে বোঝাই যায়, বুঝতে পারো? এই যে, জি ম্যাম। এগুলো আবার জমা অনেকটাই দিতে। খালি খালি। হ্যাঁ, অনেকটাই খালি, এগুলো আবার জমা দিতে হবে কলেজে, এগুলো তোমাদের রেকর্ড। আচ্ছা ম্যাম, এই অনলাইন ক্লাসে যদি অফ যায় তাহলে কি আমাদের এই, যেমন কলেজে হচ্ছে কি বলে অনুপস্থিতির ফি দিতে হতো, অনলাইন ক্লাসেও কি সেটা? না মনে হয় এটা, ও। ফি বা জরিমানা তো পরের কথা। হুম,
ধরো নিজেদেরই তো ক্ষতি যে হচ্ছে না, ক্লাস করতে পারলাম না, কিছু হলেও তো পড়াশোনাগুলা ঝালাই হয় না বলো, একেবারে জি ম্যাম। নাথিং ইজ নাকি সামথিং ইজ বেটার দেন নাথিং। নাথিং। হ্যাঁ, একটু হলেও তো তাও হয়। এই যে জনমিতিক উপাদানগুলো 14টা, এটা তো আরেকবার দেখলাম মনে হলো, তাই না বলো তো? একা জি একা ম্যাম। একা একা আর কতটুকু হয়, বসাই হয় না দেখা যাচ্ছে। তোমাদের কোনো কথা থাকলে বলো, একটু কথা বলি, আমরা গল্প করি, বলো। তোমাদের সেই ট্যুর একটা হতো, সেও হলো না। তোমাদের টাকাটা আমার কাছে জমা আছে, আবার যখন কলেজে আসবো ইনশাল্লাহ দিয়ে দিব। 600 ম্যাম টাকা 600 টাকা করে কলেজ দিয়েছিল খুললে না? যদি ট্যুরে নেওয়া যাইতো। হ্যাঁ, ওর জন্যই জমা আছে, যদি নেওয়া সম্ভব হয় হয়তো নেবে, আর যদি না সম্ভব হয় টাকা ফেরত পাবা। গত বছর, আগের বছর 19 সালে আমরা এরকম কলেজের ছাত্রীদের নিয়ে গিয়েছিলাম হলো সোনারগাঁ, বুঝছো? সোনারগাঁ গিয়েছিলাম। তার আগের মিস বছর। আমাদের কি কোনো এক্সাম নেওয়া হবে এখন আর? এখন শুনতে তো পাইনি এরকম কিছু, সরকার থেকে বলেছে তো এপ্রিলের মধ্যে পরীক্ষা না, এরকম সরকারি নির্দেশনাও আছে। আবার যদি নতুন কোনো নির্দেশনা আসে সরকারিভাবে বা কলেজ কর্তৃপক্ষ, তাহলে হবে। তবে যেহেতু পড়া কমিয়ে দিয়েছে, এটুকু আমরা প্র্যাকটিস রাখি, বুঝছো? 3 অধ্যায় করে জি মোটে ম্যাম। তো, যাতে হঠাৎ করে পরীক্ষা হলে আমরা দিতে পারি। বারবার এই যে ফেল করলে তোমাদের থেকে টিচারদের কষ্ট বেশি। বারবার ফেল রেজাল্ট তৈরি করা, সে কে কোন বিষয়ে ফেল করলো, তাদের আবার পরীক্ষা নেওয়া, ভাইবা ডাকা, কত কষ্ট। এই জন্য পাশের সমান অন্তত যাতে হয়ে যায়, এদিকটা খেয়াল রাখবা। হুম। আর কিছু বলো, সবাই বলো, আসো কথা বলি আমরা। আর কি কি করলে ভালো হয় বলো, কিভাবে পড়ালে ভালো হয়, তোমরা কিভাবে চাও বলো, বলো, আর একটু সময় আছে। ম্যাম আমাদের যে কয়েকটা প্র্যাকটিক্যাল আপনি অনলাইনে করাইছেন তো ওইগুলা তো মানে রাফ খাতায় উঠানো হয়েছে। হুম এখন যদি ম্যাম ওইগুলা মেইন খাতায় উঠাই, হুম। ওগুলা তো আপনাকে দেখানো হয়নি, যদি ভুল হয় তখন। না, উঠায় না, মেন খাতায় উঠায় না, রাফেই থাক। কলেজ তো খুলবেই জি ম্যাম। ইনশাল্লাহ, খুলবে, এখন তো কমে আসছে, খোলার সম্ভাবনাও হয়েছে। যেমন ঘোষণা হয়েছে যে রমজানের ঈদের পরে ইউনিভার্সিটি গুলো খুলে দিবে, ইউনিভার্সিটি খুললে কলেজ তো খুলবেই, তখন পাবো আমরা। যদি এখন নাও খুলে, আজকে সিদ্ধান্ত হবে তোমাদের স্কুল কলেজ খুলছে কিনা, আজকে জানতে পারবা। জি যদি ম্যাম। যদি ধরো খুলে ভালো, যে দ্বাদশ আর ক্লাস 10 নাকি খোলার সম্ভাবনা ছিল, যদি খুলে ভালো, আর যদি না খুলে তাহলে তো একটা সময় খুলবে ইনশাল্লাহ, সময় শেষ হয়ে এসছে, মানে শেষের দিকে আর কি। ঈদের পরে যেহেতু ইউনিভার্সিটি গুলো সব খুলে দিবে, তোমরা হয়তো পাবা। রাফ খাতায় তোলা থাকলে অনেকখানি আগাবে, বুঝছো? আচ্ছা, আমি খুবই দুঃখিত যে তোমাদের সময়টা আজকে একটু দেরি হয়েছে শুরু করতে, ওই জন্য একটু দেরি করে ছাড়ছি, কারণ আমার সময় 40 মিনিট না হলে তো ইউটিউবে এটা থাকবে, বুঝছো? সেই জন্য এই জন্য তোমাদের সাথে কথা বলে, একটু দরকারি কথা বলো, তোমরা কিভাবে চাও বলো, কিভাবে পড়ালে তোমাদের উপকার হয়। আচ্ছা, আমি ম্যাম একটু। আপনি যদি হ্যাঁ, সব ক্লাস বলো, সব ক্লাস। হুম প্রত্যেক ক্লাসের পরে ওই যে একদিন এক্সাম নিলেন না, দুই দুই হুম তিনবার এক্সাম নিলেন, তো ওরকম হুম। যদি এক্সাম নেন ছোট অল্প কয়েকটা অবজেক্টিভেরই, কিন্তু ভালো হয় আর কি। আচ্ছা, এটা হতে পারে একটা। আরেকটা হলো, এই দ্বিতীয় অধ্যায়ের উপর বোর্ড কোশ্চেন কি কি আছে, এটা একটু তোমরা সবাই, দ্বিতীয় অধ্যায়ের উপর বোর্ড কোশ্চেন কি কি আছে, এটা একটু সবাই দেখবে, জি এটা ম্যাম। আরেকটা কাজ। সবাই বোর্ড কোশ্চেন খুঁজবা এবং সলভ করবা। যদি কোনোটার উত্তর করতে না পারো, সেটার উত্তর কি হবে আমাকে জিজ্ঞেস করবা। হুম।
জি ম্যাম। তাহলে তোমাদের দুইটা কাজ থাকলো, একটা হলো 14টা জনমিতিক উপাদান পড়ে ফেলা। এটা তোমাদের একটু আমি মৌখিক ভাবে ধরবো, কারণ ভূগোলে তোমাদের মৌখিক আছে, মুখে মুখে পড়া বললে তোমাদের অভ্যাসটা হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা তো হবেই আলাদা করে, 50 মার্ক প্র্যাকটিক্যাল, সেখানে তোমাদের মুখে প্রশ্নের উত্তর বলার, মৌখিক ভাবে বলার একটা প্র্যাকটিস দরকার। সেই জন্য 14টা উপাদান, আমি ধরো 10 জন আছো, তো 10 জনের কাছে ধরবো 10টা, আর 4টা তখন আবার ঘুরবে। প্রত্যেকে পড়া বলবে, কেমন? আচ্ছা, এরপরে কি ক্লাস আছে তোমাদের আজকে? আর আমার ক্লাস অর্থনীতি। অর্থনীতি। অর্থনীতি কিরকম এগিয়েছো তোমরা? জি ম্যাম, এখনো পড়াচ্ছে, কিন্তু ম্যাম অনেক আস্তে আস্তে কথা বলে। তোমরা বলবে মিস, আমিও তো আস্তে কথা বলি অনেক, আমার কথা শুনতে পাও তো? না ম্যাম, আপনার কথা ক্লিয়ার। শুনতে পাও? শুনতে পাই। হ্যাঁ, মিসকে বলবে কিভাবে তোমরা চাও, কারণ অর্থনীতি তোমাদের গ্যাপ আছে, কিন্তু অনেকদিন তোমরা গ্যাপে ছিলে। জি ম্যাম। এই জন্য তোমরা তোমাদের যেখানে প্রয়োজন মিসকে বলবে, বারবার শুনবে, মিসকে বলবে যে যেভাবে তোমাদের দরকার বলবে, কেমন? ওই যে বললাম, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। নিজের কতটুকু দরকার, তোমার কতটুকু হেল্প দরকার, তুমি সেটা আদায় করে নিবে। প্রত্যেক শিক্ষকের কাছে, আমার কাছেও কোনো অসুবিধা থাকলে সরাসরি বলবে, মিস এইভাবে না এইভাবে আমাদের হলে সুবিধা হয়, বলবে, কেমন? আর 2-3 মিনিট থাকলে অসুবিধা তোমাদের? আর 2-3 মিনিট থাকি আমরা, হ্যাঁ? নো ম্যাম। তাহলে 40 মিনিট হোক। বলো তোমাদের কথাগুলো, বলো তোমাদের সুবিধা অসুবিধা, মনের কথা, পড়ার বাইরে হলে বলো, শুনি। শোনো, এরকম পরিস্থিতি যে হয়েছে, আল্লাহ আমাদের ভালো রেখেছে, আল্লাহর কাছে শুকরিয়া। হ্যাঁ, সবকিছু শেষ আছে, একদিন সব ঠিক হয়ে যাবে, বুঝছো? তখন এই সময়টাকে কিভাবে কাজে লাগালে, এটাই কিন্তু পরে ফলাফল হিসেবে আসবে, বুঝছো? জি ম্যাম। তোমরা জানো, তোমাদের একটা ভালো খবর বলি, এই ছুটির মধ্যে আমি 5 খণ্ডের একটা বই লিখছি, আলহামদুলিল্লাহ, বুঝছো? ওয়াও ম্যাম, কি ভূগোলের, মানে কোন ক্লাসের, না কি কিরকম বইটা? মাস্টার্স এমএসসি ফাইনাল ইয়ার। ও। এই যে 7 কলেজ আছে না, অধিভুক্ত 7 কলেজ আর জাতীয় জি বিশ্ববিদ্যালয়, ম্যাম। এগুলোর একদম মাস্টার্স ফাইনাল ইয়ারে। আমি ভূগোলের, এখন বইগুলো কি ছাপানো হয়েছে? হ্যাঁ, প্রুফ হয়ে গেছে, প্রিন্ট হয়েছে, প্রুফ দেখছি। মানে প্রুফ মানে হলো ওটা প্রিন্ট করে তোমার দেখতে দেয় একবার, যে ওখানে হার্ড কপিতে দেখছি। এটা হ্যাঁ। ছোটখাটো কোনো প্রিন্টিং মিস্টেক থাকলে এটা জমা দেবো, তারপর বের হয়ে যাবে। এই ধরো ইনশাল্লাহ ওয়াও ম্যাম, ভালোই হয়েছে। মাস দুয়েকের মধ্যে বের হবে। 5 খণ্ড মানে কত জানো? প্রায় এক একটা হলো 250-300 পৃষ্ঠা করে, 3-5-এ 1500, প্রায় 1400, অনেক মোটা বই। অলমোস্ট 1,500 পেজ। এগুলো সব নিজে কম্পোজ করছি, কিন্তু কম্পোজ করে 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 লিখছি। এইভাবে সময় কিন্তু আমাদের অনেক কম, কোনখান দিয়ে যে সময় যাবে বুঝে পারবেন না। এই জন্য একটু জি একটু ম্যাম। করে হলেও সময় কাজে লাগাতে হবে আমাদের। যে যেভাবে পারো। ধরো তোমরা কি করতে পারো, গোটা বইটা একটু পাতা উল্টাবা, পড়তে ইচ্ছা করছে না, উল্টাবা, পাতা উল্টাবা, দেখবা, হালকা ভাবে দেখলেও দেখো যে কোন অধ্যায়ে কি আছে, কোন তথ্যগুলা কি। তোমাদের জন্য সামনে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো অ্যাডমিশনটা, কে কোথায় ভর্তি হবে সেটা, বুঝছো? তো ভালো জায়গায় ভর্তি হতে হলে সম্পূর্ণ বই পড়ো, ওগুলো ছেড়ে দিও না একেবারে। জি ম্যাম। আর আর্টস থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া কিন্তু সোজা। আর্টসের সিট সবচেয়ে বেশি। যারা শহরে পড়ে ওরা মনে করে আর্টস বোধহয় গাধারা পড়ে, আসলে না, দুর্বল স্টুডেন্টরা আর্টস পড়ে ধারণা ঠিক না। অনেকে, অনেক ভালো ছাত্র আর্টস পড়ে যে ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করে এবং বিসিএস টার্গেট করে শুরু থেকে। তুমি যেই সাবজেক্টেরই হও, বিসিএস